তার খুব কাছাকাছি থেকে কাজ করার সুযোগ হয়েছে। আমরা 7 দলীয় জোট বিএনপি নেতৃত্বে হাসিনা বিরোধী আন্দোলনে 96 সালের পরে আমরা করেছি। দীর্ঘ সময় তার সাথে আমরা সমমনা জোট, 18 দলীয় জোট, 20 দলীয় জোট করার সুযোগ পেয়েছি এবং শফিউল আলম প্রধানের ইন্তেকাল করেছেন 21 তারিখ। তিনি 18 তারিখে বাংলাদেশ লেবার পার্টির প্রতিষ্ঠাতার মৃত্যুবার্ষিকীর একটি আলোচনা সভা ছিল ডিআরইউ মিলনায়তনে। সেখানে তিনি তার, আমার জানা মতে, তার রাজনৈতিক সর্বশেষ প্রোগ্রাম ছিল আমাদের লেবার পার্টির সেই আলোচনা সভা। সেখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ হেমাদুদ্দিন স্যার অনেকে উপস্থিত ছিলেন। তিনি অত্যন্ত ভালো মানুষ ছিলেন। তিনি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের মহান নেতা ছিলেন। তিনি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে শক্ত কথা বলতেন। তিনি মিথ্যা আশ্রয় নিতেন না। তিনি ছলচাতুরি এবং কোন প্রকার তোষামোদীর রাজনীতি তিনি পছন্দ করতেন। আজকে যারা তরুণ সমাজ, নতুন প্রজন্ম, তাদেরকে শফিউল আলম প্রধান সম্পর্কে জানা যাবে এবং আজকের যিনি সভাপতি এবং এখানে সামনে যে সমস্ত জাকপার নেতৃবৃন্দ আছেন, আপনারা জানেন যে জাকপা আরো একটি খণ্ড রয়েছে, কিন্তু এইখানে যারা আছেন এই মানুষগুলোই কিন্তু শফিউল আলম প্রধানের ডানে বামে তারা আমৃত্যু তার সাথে ছিলেন। অনেকে সংসারের চিন্তা করেন নাই, অনেকে নিজের জীবন নিয়ে চিন্তা করেন নাই, নিজের কর্মসংস্থান নিয়ে চিন্তা করেন নাই। শুধুমাত্র ফ্যাসিবাদ ভারতীয় আইন মুক্ত একটি বাংলাদেশ সার্বভৌমত্ব রক্ষার লড়াইয়ে তারা সক্রিয় ছিলেন। সংগ্রামী বন্ধুরা আমার, এখানে অনেক বক্তা অনেক বক্তব্য দিয়েছেন। আমার বক্তব্য হচ্ছে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে বিগত 5ই আগস্ট পর্যন্ত আমরা সবাই এক এবং অভিন্ন ছিলাম। আমাদের ভিতরে কোনো ভেদাভেদ ছিল না, আমাদের ভিতরে কোনো মতানৈক্য ছিল না, কোনো মতভেদ ছিল না। 5 তারিখে যেই গণ অভ্যুত্থান হয়েছে, সেই গণ অভ্যুত্থান ছিল দীর্ঘ 17 বছরের আন্দোলন সংগ্রামের পরিসমাপ্তি। আমরা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে শুরু করে তারা কোটা সংস্কার দিয়ে শুরু করে বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে এই গণ অভ্যুত্থান হয়েছে, এই গণ অভ্যুত্থানে আমাদের সবার অংশগ্রহণ রয়েছে। 5 তারিখের পরে যারা ছাত্র দল, ছাত্র মিশন, ছাত্র শিবির থেকে শুরু করে বিভিন্ন ছাত্র সংগঠন, যুব সংগঠন সবাই যার যার ঘরে ফিরে গিয়েছে। আমাদের যে সমস্ত ছাত্র বন্ধুরা যাদের কোনো সংগঠন ছিল না, তারা একটি সংগঠন করেছে। আমরা তাদেরকে ক্রিটিসাইজ করতে চাই না, আমরা তাদেরকে শুধু বলতে চাই, আমি বাংলাদেশ লেবার পার্টির পক্ষ থেকে আপনাদের অভিজ্ঞতা অনেক কম, আপনাদের ইতিহাস, ঐতিহ্য, আন্দোলন সম্পর্কে আপনাদেরকে আরো জানতে হবে। বাংলাদেশে আপনারা সামনে ছিলেন 5ই আগস্টের অভ্যুত্থানে, আপনাদের যে ভূমিকা তা আমরা চিরকাল স্মরণ রাখবো। কিন্তু আপনারা এমন কোন কথা, এমন কোন বক্তব্য দিয়ে আমাদেরকে কলিজায় আঘাত দিবেন না যাতে আমরা কষ্ট পাই। আজকে আমরা বিভেদের রাজনীতি চাই না, আমরা এখানে বিভক্তির রাজনীতি চাই না। আজকে আমরা চাই যে সমস্ত গণতান্ত্রিক শক্তির ঐক্যবদ্ধ একটা প্রয়াস চাই। আমরা সংস্কার চাই, আমরা নির্বাচন চাই। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, আপনার প্রতি আমাদের আস্থা, আমাদের বিশ্বাস, আমাদের ভক্তি, শ্রদ্ধা সবকিছু রয়েছে। আপনি আমাদেরকে পাশ কাটিয়ে অনেকগুলো সিদ্ধান্ত নিয়েছেন যেগুলো বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, এদেশের মানুষের জন্য হুমকি স্বরূপ। আপনার শুনতে পেরেছি আপনি একদিকে বলতেছেন যে মানবিক করিডোরের ব্যাপারে এখন পর্যন্ত শক্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। আমরা আবার শুনছি যে এটা নাকি আপনারা সিদ্ধান্ত নিয়েছেন। আপনাদেরকে পরিষ্কার করতে হবে এই মিয়ানমারের সাথে মানবিক করিডোরের নামে যে কথা আমরা শুনতে পাচ্ছি, এটাকে স্পষ্ট করতে হবে। বাংলাদেশের রাজনৈতিক শক্তিগুলোকে ঘুমিয়ে রেখে আপনার এরকম সিদ্ধান্ত নেওয়ার কোনো ইখতিয়ার নাই। আমরা দেখেছি ভারতের সীমান্ত দিয়ে যেভাবে পুশিন করা হচ্ছে, যেভাবে এই পুশিনের আমাদেরকে এই ব্যাপারে আপনাদের কোনো পদক্ষেপ আমরা লক্ষ্য করছি না। আমরা ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আমরা সবাই ঐক্যবদ্ধ, আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ, কিন্তু
কিন্তু আজকে আমরা দেখেছি আদালতের একটি রায়, আমাদের দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী ছিল ইশরাক হোসেন, তাকে মেয়র হিসাবে বৈধতার হিসাবে আমাদের আদালত থেকে ঘোষণা দিয়েছে। কিন্তু এই রায়ের পরে কেন এই রায় কার্যকর করা হলো না, এটা আমরা জানতে চাই। এই রায়কে কার্যকরের জন্য কেন আন্দোলন করতে হবে? কেন আজকে আন্দোলনকে বিপদগামী করে আজকে বিএনপির একটা ভুল মেসেজ জনগণের কাছে দেওয়ার চেষ্টা করছে এই আজকে স্থানীয় সরকার মন্ত্রণালয়? আমরা অবিলম্বে বলতে চাই, বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠার জন্য, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ করার জন্য, ভোটের অধিকারের জন্য আমরা সমস্ত দল মত নির্বিশেষে এদেশের জনগণ আমরা 2 তারিখ 3 তারিখ 4 তারিখ 5 তারিখ দীর্ঘ 17টি বছর আমরা রাজপথে ছিলাম, আমরা এখনো আছি। যতক্ষণ পর্যন্ত আমাদের ভোটের অধিকার প্রতিষ্ঠা না হবে ততক্ষণ পর্যন্ত আমরা লড়াই সংগ্রাম চালিয়ে যাব। আজকে জাকপাকে ধন্যবাদ জানাই, শফিউল আলম প্রধানকে আবারও দেশের নতুন প্রজন্মের সামনে, এদেশের মানুষের সামনে তুলে ধরার জন্য। বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমানকে বলবো, আপনি এগিয়ে যান, আপনার সাথে আমরা জাতীয়তাবাদী শক্তি, আমরা আপনার পাশে আছি। ঐতিহ্যবাহী এবং একটা ফ্যাসিবাদ বিরোধী সংগঠন আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে আপনার যে ভূমিকা, এটা দেশের মানুষ মনে রাখবে। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ লেবার পার্টি জিন্দাবাদ। দেখা হবে রাজপথে, কথা হবে স্লোগানে। ধন্যবাদ জনাব ডাক্তার মুস্তাফিজুর রহমান ইরান ভাইকে। জনাব শফিউল আলম প্রধানের 8ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গণতন্ত্র প্রতিষ্ঠা ও স্বাধীনতার সার্বভৌমত্ব সুরক্ষা এবং আধিপত্যবাদ বিরোধী আন্দোলনের অন্যতম সৈনিক জনাব শফিউল আলম প্রধানের 8ম মৃত্যুবার্ষিকীতে সভাপতিত্ব করছেন জাকপার বীর মুক্তিযোদ্ধা জনাব খন্দকার লুৎফর রহমান। জনাব খন্দকার বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমান এখন তার সভাপতির বক্তব্য রাখবেন। এরপরে প্রধান অতিথি তার বক্তব্য রাখবেন। ধন্যবাদ। ওখানে বসে বক্তব্য রাখবেন। নুরু ভাই, হ্যাঁ নুরু ভাই, ক্যামেরাটা এদিকে যেটাতে বলবেন আমি উঠতে যাবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই উঁচা না করে সাইডে দিয়ে দেন, মুখটা দেখা যায় না। প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন এই দেশের আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন একজন শ্রমিক নেতা, স্বাধীনতা সংগ্রামের সময় ওই গাজীপুর থেকে তিনি প্রথম রাস্তাঘাট থেকে অংশ নিয়ে আইনশৃঙ্খলার বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির অন্যতম সদস্য এবং এই দেশের চলমান আন্দোলনে সকল দলকে সংগঠিত করার জন্য প্রাণপণ চেষ্টা করেছেন এবং করে যাচ্ছেন সেই শ্রদ্ধেয় নেতা জনাব নজরুল ইসলাম খান। আজকের এই অনুষ্ঠানে যারা উপস্থিত থেকে আপনি একটু পিছন মোবাইলটা পিছনে আসেন একটু। জনাব মুস্তাফিজুর রহমান ইরান উপস্থিত আছেন। এখানে নারী মোহাম্মদ আউল সাহেব এখানে উপস্থিত আছেন। ডাক্তার ইসলাম এখানে উপস্থিত আছেন। যারা সেই প্রধানের শফিউল আলম প্রধানের তখনকার আন্দোলনের যে আন্দোলন থেকে যারা জীবনকে বাজি রেখে তখনকার যে সাথীরা আন্দোলন সংগ্রাম করেছে
বিভিন্ন সময় তারা সেখানে কারাগারে নিযুক্ত হয়েছে অন্যায় জুলুমের বিরুদ্ধে আমি তাদের স্মরণ করছি প্রেসিডেন্ট সদস্য ওই ৭৩ চত্র আন্দোলন থেকে যারা যুক্ত আছেন তাদের মধ্যে খন্দকার আবিদুর রহমান প্রেসিডেন্ট সদস্য উপস্থিত আছেন আসাম মিসবাউদ্দিন উপস্থিত আছেন রকিব উদ্দিন চৌধুরী মোল্লা যারা সেই নেতার সঙ্গে থেকে সেই সময় আন্দোলন সংগ্রাম আজকে আমার সেই সাগর রুনির উত্তরসূরি ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম। বন্ধুরা আমার, আপনারা জানেন আজকে যে নেতার সম্বন্ধে আজকে সভা করছি আলোচনা সভা করছি এই নেতাকে সামনে যাওয়ার পর থেকে আমি লক্ষ্য করেছি এই দেশের তখনকার একজন ছাত্র নেতা হিসেবে তখনকার সরকারি দলের ছাত্র সংগঠনের নেতা হয়েও তিনি যখন ইচ্ছে ঘোষণা দিয়েছিলেন শোষক তুমি যেই হও বাংলা তোমার ছাড়তে হবে, দুঃশাসনের রক্ত চাই ওই আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে তার ভিতরে থেকে সেদিন তিনি আন্দোলন গড়ে তুলেছিলেন। সেই দিন এই দেশে ছাত্র আন্দোলনের ছাত্রদের যে চিন্তা চেতনার তার পথ উনি খুলে দিয়েছিলেন। তিনি সেই দিনই বলেছিলেন আমরা দেশ স্বাধীন করেছি লুটারদের জন্য নয়, আমরা স্বাধীন করেছি এই দেশের যারা লুটপাট করছে আঙ্গুল ফুলে যারা কলা গাছ হয়েছে আঙ্গুল ফুলে যারা বর্জা বানিয়েছে তাদের জন্য এই দেশ নয়, তাদের ভিতরে আমরা বিরুদ্ধে আমরা আন্দোলন সংগ্রাম করতে চাই, এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে চাই। বন্ধুরা আমার, তখন থেকে সে আন্দোলন করে এই দেশের ছাত্র সমাজ, এই দেশের যুব সমাজ, এই দেশের সকল জনতাকে ঐক্যবদ্ধ করেছেন। বন্ধুরা, ওই ছাত্রতা হিসেবে আপনারা শুনলে খুশি হবেন এবং অবাক হবেন। আপনারা জানেন সেই সময় এই আওয়ামী যে ব্যক্তি ছিল তাদের ৬৪ জন দুর্নীতিবাদের তালিকা এই ঐতিহাসিক বাইতুল মুকাররমের এই চত্বর থেকে উনি ঘোষণা দিয়েছিলেন। বন্ধুরা আমার, তার পরবর্তীতে আমরা লক্ষ্য করেছি নতুন করে চক্রান্ত সৃষ্টি হয়েছে, নতুন করে এই প্রতিভাকে ধ্বংস করার এই চক্রান্ত সেই ভারত থেকে শুরু করে এই দেশে তারা চায় না তারা সেই দিনে আমরা বিভিন্ন ধরনের চরিত্রহরণের মামলা দিয়ে বিভিন্ন ভিতরে তাকে ধ্বংস করার চেষ্টা করেছিল, কিন্তু জনগণের নেতা জনগণের ভিতরে ফিরে এসেছিল। সেই সময় লক্ষ্য করেছি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা এই দেশে ওই হায়নাদের বিরুদ্ধে এসে রুখে দেওয়ার জন্য জনগণকে তিনি সংগঠিত করেছিলেন। আজকে সেই জাতীয় দলের প্রতিষ্ঠাতা আজকে এই দেশে মানুষের ভাগ্য উন্নয়নের যে কাজ করেছিলেন সেই জিয়াউর রহমানের আমলে এই ক্ষমতা আসার পরপরই এই দেশের সকল যে আন্দোলনের সংগ্রামী নেতা কারাগারে ছিল তাদের সহ সম্মেলন প্রধান সহ সকলকে মুক্ত করে দেয়, এই দেশটাকে সুশিক্ষিত করে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য তিনি সেই চেষ্টা করেছেন। বন্ধুরা আমার, আজকে আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, এখানে আমাদের নেতা আছেন তিনি করে বক্তব্য রাখবেন। তারপরে বলতে চাই দেশের এই বিরাট অবস্থায় দেখে নতুন করে খেলা সৃষ্টি হয়েছে, এই দিকটা আমাদের সকলকে আমাদের সন্তুষ্ট থাকতে হবে। আমরা চাই এই দেশে যে আন্দোলন সংগ্রাম হয়ে গেছে একদিনে হয় নাই, একদিনে ধরে আন্দোলন হতে পারে না। দীর্ঘ 16-17 আন্দোলন করেছি আওয়ামী ফ্যাসিস্টের বিরুদ্ধে। আমার ভিতরে অনেক অবস্থা ছিল, আমি এই অনেক প্রায় 8.5 মাস কারাগারে ছিলাম, বিভিন্ন ধরনের নির্যাতন করেছে, আমাকে খুন করে রাখা এই ধরনের ভাই বোমগুলো উপরে দেওয়ার চেষ্টা করেন না, বোমগুলো উপরে দিলে ফেসটা দেখা যাবে না। তাই আসবে এই আন্দোলন একদিনে হয়নি, দীর্ঘ প্রতিজ্ঞা সকলের এই তাদের বিরুদ্ধে সৃষ্টি হয়েছে সেই অবস্থার ভিতরে আমি সকলকে জানাই শ্রদ্ধা, যারা শহীদ হয়েছে সকলের প্রতি শ্রদ্ধা, যারা আহত হয়েছে তাই মনে করি একদিনের ঘটনা নয়,
নয়, কয়েকজনের জন্য এই অভ্যুত্থান ঘটেনি। এই সরকার করে সকলের সহযোগিতার সুযোগ দিয়ে এই আন্দোলন, এই সংগ্রাম সংগঠিত হয়েছে। আজকে এই অনুষ্ঠানে আপনারা সকলে আসার জন্য আমি আমার সংগঠন জাতীয় গণতান্ত্রিক পার্টি জাতীয় পক্ষ থেকে আমি জানাই আপনাদের সকলকে সংগ্রামী শুভেচ্ছা আরো জানাচ্ছি। আজকে তার একটি গুরুত্বপূর্ণ একটি বৈঠক আছে, ওই একটি একটা গুরুত্বপূর্ণ বৈঠক আছে, সেখানে উনি চলে যাবেন। তারপরে উনি যে সময় দিয়েছেন এই অনুষ্ঠানে আসার জন্য আমি আমার সম্মানের পক্ষ থেকে আমাদের নেতাকে জানাই সালাম। আপনাদের সকলকে ধন্যবাদ। বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু। আসসালামু আলাইকুম। ঘোষণা দেন। বক্তব্য রাখছেন আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি, যিনি এসে আমার সংগঠনকে অলঙ্কৃত করেছেন, আমার সংগঠনের এবং আমার নেতার যে মৃত্যুবার্ষিকী এই পদকটি তিনি বৃদ্ধি করে দিয়েছেন, আমি তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি এখন নাম ঘোষণা করছি। এখন বক্তব্য রাখছেন সেই সংগ্রামী চলে বাইরে ছবি নিয়ে গণতান্ত্রিক পার্টি জাতীয় প্রতিষ্ঠাতা সভাপতি এবং অষ্টম সবাই সাইলেন্ট। অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কাজে হাতে গড়া দল সভার প্রিয় সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব রহমান, এখানে উপস্থিত বাংলাদেশ লেবার পার্টি চেয়ারম্যান ডাক্তার মুস্তাফিজুর রহমান ইরান, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির সভাপতি কাজী আবু তাহের, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক ডাক্তার নুরুল ইসলাম, জাটপা কেন্দ্রীয় নেতৃবৃন্দ, ঢাকা মহানগরের নেতৃবৃন্দ, প্রিয় সাংবাদিক বন্ধুগণ, উপস্থিত আমি প্রথমেই জননেতা মরহুম শফিউল আলম প্রধানের আত্মার মাগফিরাত কামনা করি এবং আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ তাকে বেহেশত নসিব করেন। তার সঙ্গে আমাদের পরিচয় আন্দোলনের উদ্যোগ বিএনপি, জাপান, আমরা একসাথে দীর্ঘদিন স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করেছি, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য লড়াই করেছি এবং এই সময়ে শফিউল আলম প্রধানকে সবসময় একজন সাহসী, একজন স্পষ্টবাদী এবং আধিপত্যবাদের বিরুদ্ধে একটি খুব শক্ত অবস্থান গ্রহণকারী একজন নেতা হিসেবে আমরা যারা স্বাধীনতায় বিশ্বাস করি, আমরা যারা মুক্তিযুদ্ধ করেছি বা মুক্তিযুদ্ধের যে আবেগ সেটাকে ধারণ করি,
সবাই আমরা অতি অবশ্যই আধিপত্যবাদ, সম্প্রসারণবাদ এসবের বিরুদ্ধে, কারণ আমরা স্বাধীনতা এবং সার্বভৌমত্বের পক্ষে আছি। আমরা আমাদের দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে সুসংহত এবং শক্তিশালী করতে চাই। এর পথে যে কোনো বাধা অতিক্রম করার দুঃসাহস আমাদের, আর সেটা দেখাই আমরা মহান মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছে তাদের মধ্যে শ্রদ্ধা জানানো। আমরা গণতন্ত্রের জন্য লড়াই করি, যারা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য গুম হয়েছেন, খুন হয়েছেন দীর্ঘ 16 বছর ধরে, এবং সর্বশেষ গত বছরের জুলাই আগস্টে ছাত্র শ্রমিক গণঅভ্যুত্থানে যারা জীবন দিয়েছেন তাদের স্মৃতিকে ধারণ। তারা সবাই চেয়েছিলেন যে স্বাধীন বাংলাদেশের জনগণ নিজেরাই নির্ধারণ করবে যে রাষ্ট্র কারা পরিচালনা, এই রাষ্ট্রের নীতি আদর্শ কেমন হবে, এই রাষ্ট্রের কল্যাণের জন্য কি কাজ করা হবে, এই সিদ্ধান্ত নেওয়ার মালিক এদেশের জনগণ। আর জনগণ সেই ক্ষমতা, সেই অধিকার প্রয়োগ করে তার ভোটাধিকার, যেটা বহু বছর ধরে জনগণকে বঞ্চিত করে। এই অধিকার প্রয়োগের বাধা ছিল ফ্যাসিবাদ, এই অধিকার প্রয়োগের বাধা ছিল স্বৈরাচার। সেজন্যই আমাদের দাবি ছিল যে সেই স্বৈরাচার বা ফ্যাসিবাদের পতন ঘটিয়ে একটা নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা। এটাই ছিল এক দফা দাবি। এটা একটা অংশ পূরণ হয়েছে, ফ্যাসিবাদ বা স্বৈরাচার তার পতন হয়েছে, কিন্তু এখনো জনগণের শাসন, জনগণের নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে শাসন, অর্থাৎ গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হয়। আর যতক্ষণ পর্যন্ত না জনগণের শাসন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা না হয়, ততক্ষণ পর্যন্ত রাষ্ট্র যতটা শক্তি নিয়ে আধিপত্যবাদ বা সম্প্রসারণবাদ মোকাবেলা করতে পারে ততখানি শক্তিশালী হয়। এটা সত্য, যে কোনো পরিস্থিতিতে জনগণের ঐক্যই হল সবচেয়ে বড় দুর্ভেদ্য প্রাচীর, যেটা অতিক্রম করা কোনো সম্প্রসারণ না, কোনো আধিপত্যবাদী পক্ষে সম্ভব। কিন্তু জনগণের সেই দুর্ভেদ্য প্রাচীর গড়ে ওঠে জনগণের সম্মিলিত চেষ্টার মাধ্যমে। আর সেই সম্মিলিত চেষ্টার ক্ষেত্রটা প্রস্তুত হয় গণতান্ত্রিক প্রক্রিয়া। সেজন্যই বারবার আমরা বলি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় সময় লাগে। এই সরকারের বিরুদ্ধে কোনো অভিযোগ করা, বক্তব্য দেওয়ার আমরা মনে করি না যে এখন সময়, কারণ এই সরকারটাকে আমরাই তো বসিয়েছি, তার থেকে জোর করে ক্ষমতায় বসাচ্ছি আমরা, এই দেশের জনগণ যারা আন্দোলন সংগ্রাম করে এই দেশকে ফ্যাসিবাদ মুক্ত করেছে, আমরা সবাই মিলে বসি। কিন্তু একটা জিনিস তো মনে রাখতে হবে যে এটা একটা অন্তর্বর্তীকালীন সরকার,
আর অন্তর্বর্তীকালীন সরকার সবসময়ই অন্তর্বর্তী সময়ের জন্য। আগের সরকার, একটা পরের সরকার, তার মাঝখানের সময়ের সরকার। তার দৈনন্দিন কাজ আছে আইন শৃঙ্খলা, অন্যান্য সমস্যা সমাধান, দ্রব্যমূল্য ইত্যাদি নিয়ন্ত্রণ। কিন্তু প্রধান কাজ যেটা সেটা হলো যে গণতন্ত্রের জন্য এই জনগণ লড়াই করেছে তাদের সেই গণতান্ত্রিক শাসন ফিরিয়ে দেয়। একটা নির্বাচনের মাধ্যমে একটা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে তারা মর্যাদার সাথে সবার অভিনন্দন নিয়ে তারা যার যার জায়গায় ফিরে যায়। এটি হলো অন্তর্বর্তীকালীন সরকারের কাজ। আমরা জানি যে বাংলাদেশে কিছু রাজনৈতিক শক্তি আছে, কিছু সামাজিক শক্তি আছে, তারা অনেকেই তাদের নিজেদের রাজনৈতিক স্বার্থে কিংবা তাদের গোষ্ঠীর স্বার্থে তারা এই গণতান্ত্রিক প্রক্রিয়াটাকে বিলম্বিত করতে চায়। নানা কায়দায়, নানা কৌশলে তারা গণতন্ত্রের এই অভিযাত্রাকে বিলম্বিত। এতে তাদের স্বার্থ কতখানি হাসিল আমরা জানি না, কিন্তু দেশ এবং জনগণ বিপদাপন্ন। আমরা নানা ঘটনার উল্লেখ আমাদের সহকর্মীরা করেছেন, অনেকেই বলেছেন। আমরা মনে করি যে একটা রাষ্ট্র, যে রাষ্ট্র তিন দিক থেকে ঘিরে আছে এমন একটি শক্তি, যে শক্তি আমাদের শত্রুকে আশ্রয় দিয়েছে। আমরা যে শক্তির বিরুদ্ধে এতদিন ধরে লড়াই করলাম, পরাজিত করলাম যাদেরকে, যারা অপরাধী, যাদের শাস্তি হওয়া দরকার, যাদের বিচার হওয়া দরকার, তাদেরকে আশ্রয় দিয়েছে। যে আমার বন্ধুর বন্ধু সে আমার বন্ধু, কিন্তু যে আমার শত্রুর বন্ধু হয় তাকে বন্ধু বলা তো মুশকিল। আমরা আশা করি, আমরা বরাবরই চেয়েছি যে আমরা সবার সঙ্গে বন্ধুত্ব করতে চাই, বিশেষ করে প্রতিবেশীদের সঙ্গে। কারণ আমি আমার স্ত্রী বদলাতে পারবো, কিন্তু প্রতিবেশী বদলাতে পারবো। প্রতিবেশী এমনই গুরুত্বপূর্ণ, কিন্তু আমরা চাই সে প্রতিবেশী বন্ধু সম্পর্ক, বন্ধু সম্পর্ক, যে আমার দেশের হাজার হাজার মানুষকে খুন করেছে, গুম করেছে, এদেশের লক্ষ কোটি টাকা পাচার করেছে, এদেশের সমস্ত প্রতিষ্ঠানগুলিকে ধ্বংস করেছে। এত সব কিছু জানার পরেও তাদেরকে বিচারের আওতায় আনার পথে বাধা সৃষ্টি করার কোন বন্ধুত্বের কাজ নয়। আমরা অনুরোধ করব তাদেরকে যে ঠিক একই কাজ যদি আপনাদের সঙ্গে হতো, আপনারা কেমন আচরণ করতেন, এই বিবেচনা করে আপনারা সেই আচরণটি করবেন। আমরা কাউকে বিনা বিচারে শাস্তি দিতে চাই না। যারা পালিয়ে গেছে তারা বিনা বিচারে শাস্তি দিয়েছে, আমাদের লোকজনকে গুম করেছে, বিনা বিচারে গুম করেছে, বিনা বিচারে কারারুদ্ধ করে রেখেছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মতো একজন সম্মানিত মানুষ, যিনি জীবনে কোনোদিন কোনো নির্বাচনে পরাজিত হন নাই, তার মতো এরকম জনপ্রিয় মানুষকে মিথ্যা অভিযোগে দীর্ঘদিন কারারুদ্ধ রাখা হয়েছে। এরকম অসংখ্য ঘটনা আছে। স্রেফ গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে গিয়ে সরকারের বিরোধিতা করার কারণে লক্ষ লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাদেরকে হয়রানি করা হয়েছে, কারাগারে নিক্ষেপ করা হয়েছে,
তার সহায় সম্পদ পর্যন্ত ধ্বংস করে দেওয়া হয়েছে, তার পরিবার পরিজনকে নিঃস্ব করে দেওয়া হয়েছে। কিন্তু আমরা তাদের বিচার করার জন্য পারছি না, কারণ তারা পালিয়ে আশ্রয় নিয়েছে। আমি জানি যে আমি যে ভাষায় কথা বলছি, আজকে শফিউল আলম প্রধান বেঁচে থাকলে সে নিশ্চয়ই এর চেয়ে অনেক কঠিন এবং তীব্র ভাষায় কথা বলে। আর এসব কারণে আজকের দিনে শফিউল আলম প্রধানকে স্মরণ করা। বন্ধুরা, বাংলাদেশ এই গোটা এলাকায়, এই মহাদেশ না, আমাদের এই গোটা অঞ্চলে একটা বিশেষ রাষ্ট্র। আমাদের মতো এত রক্ত দিয়ে কেউ স্বাধীনতা অর্জন করে, আমাদের মতো কেউ তার ভাষার জন্য জীবন দেয় না, আমাদের মতো কেউ বারবার গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য এত জীবন দেয় না। সেই বাংলাদেশের মানুষ আমরা, আমি তো বলি সেই বাংলাদেশের গর্বিত মানুষ আমরা, যারা ভাষার জন্য জীবন দিয়েছি, যারা গণতন্ত্রের জন্য জীবন দিয়েছি, যারা স্বাধীনতার জন্য জীবন দিয়েছি, এবং এখনো সেই গণতন্ত্রের প্রত্যাশায় বসে আছে। সেই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য কথা বলছি, স্লোগান দিচ্ছি, সভা সমাবেশ করছি। কতদিন, কতবার আমাদেরকে এই কাজ করতে হবে। ছেলেমেয়েরা প্রাইমারি স্কুলে পড়ে, পরিশ্রম করে, পাশ করে হাই স্কুলে যায়, হাই স্কুলে পড়াশোনা করে, কষ্ট করে কলেজে যায়, সেখানে পড়াশোনা করে, কষ্ট করে ইউনিভার্সিটিতে যায়। আর আমাদেরকে, এই বাংলাদেশের জনগণকে বারবার সেই সাপ লুডু খেলার মতো 93 থেকে 3-এ চলে আসতে হয়েছে। কেন? আমরা 93 থেকে 94, 95, 96, 97 করে 100-তে পৌঁছতে চাই। এই পথে যারাই বাধা সৃষ্টি করবে, আমরা তাদেরকে ওই সাপ খেলা লুডুর সাপ বলে মনে করি। তারা আমাদেরকে বারবার ফিরিয়ে নিয়ে আসছে। নানান রকমের প্রশ্ন তোলা হচ্ছে, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পথে বাধা সৃষ্টি, এটা করতে হবে আগে, এটা করতে হবে আগে, এটা করতে হবে আগে, আগে আর পরের প্রশ্ন তো না। যা যা করা দরকার সবই করতে হবে। আমি এতক্ষণ ধরে যেটা বললাম যে ফ্যাসিবাদী সরকারের যারা দোষর ছিল, যারা নেতৃত্ব দিয়েছে, যারা তাদের সাথে ছিল, তাদের সবার বিচার অবশ্যই করতে হবে। কারণ তারা আমার বিরুদ্ধে, আমার পরিবারের বিরুদ্ধে, আমার বন্ধুর বিরুদ্ধে, আমার সহকর্মীর বিরুদ্ধে, আমার দেশবাসীর বিরুদ্ধে অপরাধ করেছে, অবশ্যই। কিন্তু সেই বিচার শেষ না হওয়া পর্যন্ত নির্বাচন করা যাবে না, এই প্রশ্ন যারা তোলে তারা আসলে এই কথা বলে একটা জনপ্রিয় কথা আড়ালে নির্বাচনটাকে বিলম্বিত করবে। আপনি জুলুম করতে পারেন যে 3 দিনের মধ্যে বিচার করতে হবে, বা 7 দিন বা 10 দিন বা 1 মাসের মধ্যে, এটা করা উচিত। সুবিচারের জন্য এই শব্দটা কি ভালো? আমরা বলেছি যে দ্রুত বিচার অবশ্যই করতে হবে। কতদিন আগে আমরা লিখিতভাবে গভর্নমেন্টকে বলেছি, কথায় বলেছি যে আরেকটা ট্রাইব্যুনাল করেন আপনারা। একটা ট্রাইব্যুনাল হবে না, এত বেশি লোকের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ হয়েছে। করে না করতে করতে কয়েকদিন আগে করলো, এখন পর্যন্ত সেটা কার্যকর হবে না। 10 টাকা আমাদের ইনভেস্টিগেশন অফিসার নাই বেশি, আরো দিতে হবে, আরো জোগাড় করতে হবে। সেকেন্ড করা হচ্ছে না, বিলম্ব করা হচ্ছে। আসল উদ্দেশ্য না। আবার একটা শুনতেছি নতুন কথা যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে স্থানীয় সরকার নির্বাচন করতে হবে। আমি হচ্ছে জাস্ট আপনার টেকনিক্যাল পয়েন্ট, আমাদের তরফ থেকে করতে
মানে নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ করা আমাদের সবার কাজ। কিন্তু আপনারা জানেন যে নর্মালি তত্ত্বাবধায়ক সরকার এটা হবে জাতীয় নির্বাচন। এতদিন আমরা তাই তো জানি না যে জাতীয় নির্বাচন হবে তত্ত্বাবধায়ক সরকার। এখন একটা জাতীয় নির্বাচন হলো, একটা পার্লামেন্ট গঠিত হলো, একটা সরকার গঠিত হলো, ওই সময়ে আপনি একটা স্থানীয় সরকার নির্বাচন করবেন। স্থানীয় সরকার মানে সিটি কর্পোরেশন, পৌরসভা, উপজেলা এবং ইউনিয়ন পরিষদ, তাই তো করে ফেললেন। এখন একটা পার্লামেন্ট 1 বছরের মাথায়, 2 বছরের মাথায় অনাস্থা প্রস্তাব আসতে পারে। সংসদীয় সরকার তো যে কোনো সময় অনাস্থার সম্মুখীন হয়ে পতন হতে পারে, নতুন সরকার গঠিত হতে পারে, নতুন নির্বাচনের প্রয়োজন হতে পারে। তো হলো একটা নতুন আবার তত্ত্বাবধায়ক সরকার হবে, সেই সরকারের অধীনে আবার সংসদ নির্বাচন হবে। এখন কি ওই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে তখন এই 2 বছরের মাথায় স্থানীয় সরকার নির্বাচন হবে, নাকি ওই 2 বছর পরে যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যে সরকার গঠিত হলো, পার্লামেন্ট গঠিত হলো, সেটার 3 বছরের মাথায় এটাকে ভেঙে দিয়ে আবার নির্বাচন করার জন্য আবার তত্ত্বাবধায়ক সরকার হবে, যে সরকারের অধীনে স্থানীয় সরকার নির্বাচন হবে? এটা কি সম্ভব? সম্ভব, টেকনিক্যালি সম্ভব। আগে উচিত যেটা সেটা হলো পার্লামেন্টের নির্বাচন গোটা রাষ্ট্র পরিচালনার বিষয়, স্থানীয় সরকার নির্বাচন এটা স্থানীয় কার্যক্রম। আমরা যে সংস্কার প্রস্তাবগুলি নিশ্চয়, এই সংস্কার প্রস্তাবগুলি আমরা আমাদের মতামত দিয়েছি। আমরা বলেছি যে এমন পদ্ধতি, এমন প্রক্রিয়া অনুসরণ করা হবে যাতে করে স্থানীয় সরকার নির্বাচনগুলি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ, এবং স্থানীয় সরকারগুলিকে রাজনীতির প্রভাব মুক্ত করার চেষ্টা করতে হবে। যেমন স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক যেন না হয়, দলীয় প্রভাব যেন না হয়, সংসদের সদস্যরা বা মন্ত্রীরা তাদের জন্য প্রভাব সেখানে না হয়, তারা যখন স্বাধীনভাবে কাজ করতে পারে, তাদের সেই পরিমাণ বাজেট যেন হয়, তারা সেই পরিমাণ উপার্জন যেন তাদের আভ্যন্তরীণ উপার্জন তারা করতে পারে, এবং উন্নয়নমূলক কাজগুলি যেন তারা নিজেরা করতে পারে। এইভাবে যদি আপনি করতে পারেন তাহলে স্থানীয় সরকার শক্তিশালী হবে, স্থানীয় সরকার নির্বাচন অধিকতর অবাধ এবং সুষ্ঠু হতে পারে। এটা না বলে আপনি যখন এই প্রশ্ন তোলেন যে আগে স্থানীয় সরকার নির্বাচন করতে হবে, তারপর সংসদ নির্বাচন করতে হবে, আমরা সবাই জানি যে স্থানীয় সরকার নির্বাচন করতে প্রায় 1 বছর সময় লাগে। ইউনিয়ন পরিষদ, উপজেলা, পৌরসভা, সিটি কর্পোরেশন এখানে করতে সময় লাগে। তার মানে কি এই কথার মাধ্যমে নির্বাচন বিলম্বিত করার একটা প্রয়াস কি হচ্ছে না? আমাদের তরুণ প্রজন্ম এখানে অনেকেই আছেন যারা বহু আগে ভোটার হয়েছেন কিন্তু জীবনেও ভোট দিতে পারেন না, তারা ভোট দিতে চান। এই ভোট দেওয়াটা একটা কাগজ বাক্সে ঢোকানো না, এটা হলো তার যে অধিকার নাগরিক হিসাবে সেই অধিকারের প্রয়োগ করা, রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণ করা, তার যে নাগরিকের মর্যাদা সে মর্যাদা প্রতিষ্ঠিত করা। এই অধিকার থেকে কৌশলে বঞ্চিত রাখার কেন চেষ্টা হবে? অবশ্যই আমরা সংস্কার চাই, আমাদের চেয়ে বেশি সংস্কার তো আর কেউ চায় না, কখনো চায় নাই। আমরা যখন বলেছি যে পরপর 2 বারের বেশি কোনো কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না, তার আগে এই বাংলাদেশের কোন রাজনৈতিক দল কেউ কখনো বলে নাই যে এরকম একটা ব্যবস্থা করা হোক। আমরা দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের কথা যখন বলেছি, তার আগে কোনো রাজনৈতিক দল এই প্রস্তাব করে নাই। আমরা ক্ষমতার ভারসাম্যের কথা বলেছি, আমরা বিচার বিভাগের স্বাধীনতার কথা বলেছি, আমরা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল করেছিলাম, যেটা বাতিল করা হয়েছিল। আমরা বলেছি আবার সেটা পুনর্বহাল করা হবে।
আমরাই বলেছি যে সব নিয়োগে মেধার প্রাধান্য দিতে হবে। এই সব সংস্কার প্রস্তাব আমরা দিয়েছি। 2017 সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ভীষণ 2030-এর মাধ্যমে অনেক সংস্কার প্রস্তাব করেছেন, শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ, বিভিন্ন বিষয়ে। তখন কেউ সংস্কার প্রস্তাব দেন নাই। এমনকি 2022 সালে যখন বিএনপির পক্ষ থেকে 27 দফা সংস্কার প্রস্তাব দেওয়া হয়, তখনও কেউ দেন না। 2023 সালে আমরা যোগমত আন্দোলনে যারা যুক্ত ছিলাম, তারা সবাই একসাথে আলোচনা করে সবার মতামতকে একসাথে করে আমরা 31 দফা রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা ঘোষণা করলাম যখন, তখনও অনেকেই এই ধরনের সংস্কারের প্রস্তাব দেন নাই, কিংবা অনেকের তখনও জন্ম হয় না। আর সংস্কারের ব্যাপারে আমাদেরকে অভিযুক্ত করেন যে আমরা সংস্কার চাই না। আমাদের চেয়ে বেশি সংস্কার চায় না। মুখে বললে হবে না, প্রমাণ করতে হবে তথ্য প্রমাণ দিয়ে যে আপনারা আমাদের চেয়ে বেশি চান, আপনারা আমাদের চেয়ে আগে বলেছেন, আপনারা আমাদের চেয়ে ভালো প্রস্তাব দিচ্ছেন। বলেন না, কেউ দেন না। বরঞ্চ আমরা বলেছি, 31 দফা যখন দিয়েছি, আমরা বলেছি যে আমরা এই প্রস্তাব জনগণের সামনে উপস্থাপন করলাম। যদি কেউ এর চেয়ে ভালো প্রস্তাব দিতে পারেন, যদি এর চেয়ে বেশি বেটার কোনো সাজেশন আছে যেটাতে জনগণ বা দেশের কল্যাণ বেশি হবে, আমরা সেটাই তো গ্রহণ করবো। কারণ আমরা মনে করি না আর কি যে এই দেশের এবং জনগণের কল্যাণ করার কোন সোল এজেন্সি আমাদের আছে। আমরা তো শুধু এটা চাই যে আমাদের একটা পরিকল্পনা আছে, যে পরিকল্পনার মাধ্যমে আমরা দেশ এবং জনগণের কল্যাণ করতে চাই। জনগণ যদি সেটাকে সমর্থন করে, আমাদেরকে যদি তারা নির্বাচিত করে, আমরা সেই কর্মসূচি বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। এই তো আপনারা তার চেয়ে ভালো কর্মসূচি দিয়ে জনগণের সামনে আসেন। জনগণ যদি আপনাদের কর্মসূচি পছন্দ করে, আপনারা দায়িত্ব পাবেন, আপনারা দেশের কল্যাণের জন্য কাজ করবেন। এটাই তো গণতন্ত্র, এটাই রাজনীতি। কিন্তু সেটা না করে একজন আরেকজনের বিরোধিতা করার তো কোনো অবকাশ নেই, কোনো অবকাশ। এবং এই যে সংস্কার এবং নির্বাচনকে সামনাসামনি করে দেওয়া হচ্ছে, এটাও তো আরেকটা অপরাধ, একটা ভুল। আরে গণতন্ত্র ইটসেলফ ইজ এ রিফর্ম। এর আগে রাজতন্ত্র ছিল, এর আগে সামন্তবাদ ছিল। গণতন্ত্র যে আসছে, এটাও তো একটা সংস্কারের মধ্যে দিয়ে আসে, না বিপ্লবের মধ্যে দিয়ে আসে, জনগণের সাথে। আর সেই গণতন্ত্র সারা দুনিয়ায় অনেকভাবে কার্যকর হয়। আমেরিকায় যেভাবে গণতন্ত্র কার্যকর হয়, ইংল্যান্ডে তো সেভাবে হয় না। ফ্রান্সে যেরকম কার্যকর হয়, ভারতবর্ষে সেরকম হয় না। নেপালে যেরকম হয়, বাংলাদেশে এরকম হয় না। এক এক দেশে এক এক ভাবে গণতন্ত্র কার্যকর হয়। এটাও একটা রিফর্মের প্রক্রিয়ার মধ্যে দিয়ে কাজেই সংস্কার আর গণতন্ত্র পরস্পর বিরোধী না, এটা পরিপূরক। একটার জন্য আর একটাকে আটকে রাখার কোনো সুযোগ নাই। সেই জন্য আমরা বলি বিচারও হতে হবে, সংস্কারও হতে হবে, নির্বাচনও হতে হবে, এবং সবই যত দ্রুত সম্ভব হতে হবে। আমি আরেকবার শফিউল মাহমুদ প্রধানের প্রতি স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করি। আর যারা এখানে উপস্থিত হয়েছেন, যারা আয়োজন করেছেন, তাদেরকে ধন্যবাদ জানাই। সাংবাদিক বন্ধুদের